নমস্কার। কারিগরের অডিও ভিজুয়াল স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগত। ২২শে শ্রাবণ উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান। হ্যাঁ, আজকে আমাদের সঙ্গে যে সঙ্গীতশিল্পী রয়েছেন, তিনি রবীন্দ্রগানে তো পারদর্শী বটেই, তাছাড়াও আরও অনেক কথা আছে তার সম্পর্কে বলার। সেই কথায় যাব। কিন্তু তার আগে বলি ২২শে শ্রাবণ। বাঙালির চিন্তায় এবং মননে সবেতেই বলতে পারেন এই ২২শে শ্রাবণ বা ২৫শে বৈশাখ এটার গুরুত্ব অপরিসীম। কিন্তু ২২শে শ্রাবণ নিয়ে যদি সত্যিই কথা বলতে হয়, তাহলে এটা বলতেই হয় যে তার মানে অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের স্থূলদেহ পঞ্চভূতে বিলীন হয় সেদিন। কিন্তু তার পরের মুহূর্ত থেকেই আমরা যেন আরও তাকে বেশি করে আঁকড়ে ধরে আজও বেঁচে রয়েছি। সকাল থেকে সন্ধে, সন্ধে থেকে রাত্রি, রাত্রি থেকে আবার পরের দিনের সকাল। তিনি রয়েছেন আমাদের সঙ্গে প্রতি মুহূর্তে। চলে যাই এবারে আজকের যে শিল্পী বন্ধুরা রয়েছেন আমাদের স্টুডিওতে তাদের কথায়। আমাদের সঙ্গে কিবোর্ডে রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়, সেতারে রয়েছেন সুভাষ বোস, তালবাদ্যে রয়েছেন পার্থ মুখোপাধ্যায় এবং পারকাশনে রয়েছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আর সঙ্গে যে সঙ্গীত শিল্পী উপস্থিত রয়েছেন তার নাম জয়দীপ সিনহা। জয়দীপকে আমি স্বাগত জানাই আজকের এই বিশেষ দিনে। ২২শে শ্রাবণ। ২২শে শ্রাবণ মানেই কিন্তু অনেক চিন্তা এসে ভিড় করে, তাই তো? প্রথমেই যে চিন্তাটা এসে ভিড় করে সেটা হচ্ছে সেই জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ছবিটা চোখের সামনে ভেসে ওঠে। সেই ঘরটা, তাই তো, যেখানে সুন্দরভাবে পুষ্পস্তবক এবং আলপনা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এবং সেখানে তার ছোঁয়া শুধু নয়, তার হাতের লেখা সেই চিঠি, বিখ্যাত চিঠি, সেটাও কিন্তু দেয়ালে টাঙানো আছে। আমি যদি বলি একজন সঙ্গীতশিল্পী হিসেবে, রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে সেই বাড়ির অনুভূতিটা কেমন? কারণ আজকের দিনে আমার মনে হয় সেই অনুভূতিটা আরও বেশি করে প্রকাশ পাবে তোমার কাছ থেকে। হ্যাঁ, আমি রবীন্দ্রনাথের জোড়াসাঁকোর বাড়িতে গেছি যেই সময় রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ক্যাম্পাস ওখানে ছিল, ক্লাস হতো। তখন পরিবেশ একরকম ছিল, অনেকটা খোলামেলা ব্যাপার ছিল। এই ঘর থেকে হয়তো রবীন্দ্রসঙ্গীতের কিছু ভেসে আসছে, শেখাচ্ছেন, অন্য ঘর থেকে তালবাদ্যের কিছু ভেসে আসছে। কখনো কখনো গেছি, আমার ওখানে পড়ার সৌভাগ্য হয়নি। কিন্তু পরে যখন শিফট হয়ে যায় ইউনিভার্সিটি অন্য ক্যাম্পাসে, এখন গেলে একটু যেন খাঁ খাঁ করে। তো ২২শে শ্রাবণের দিনটা ওরকমই কিছুটা মনে হয় যে রবীন্দ্রনাথের দেহ হয়তো নেই, মানে সশরীরে উনি নেই, ওর কাজ রয়ে গেছে, কিন্তু কোথাও একটা শূন্যতা রয়েছে। কিন্তু আমরা যখন সেখানে যাই, জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে যখন যাই, আমরা কিন্তু সেটা অনুভব করি। কারণ সেটা বর্তমানে সংগ্রহশালা, রবীন্দ্রভারতী মিউজিয়াম সংগ্রহশালা, এবং খুব সুন্দরভাবে সব কিছু ডিসপ্লে করে রাখা রয়েছে। থাকবো কথায়, থাকবো গানে, কিন্তু যে শিল্পী বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন জয়দীপ সিনহা, চলে যাচ্ছি এবং অনুরোধ করছি আমরা প্রথম গানটা আগে শুনে নিই। কি গান প্রথমটা? প্রথম গানটি আমি গাইছি নয়ানো ভাসিল জলে। বেশ, শুরু করি। নয়ানো ভাসিল, নয়ানো ভাসিল জলে, শূন্য হিয়া তলে ঘনাইল নিবিড় সজল
পবনে জাগিল রজনী হরষে হরষে রে নয়ন ভাসিল নয়ন ভাসিল জলে তাপহারণ তৃষিত শরণ জয় তার দয়া গাও রে তাপহারণ তৃষিত শরণ জয় তার দয়া গাও রে জাগরে আনন্দে চিত চাতক জাগো মৃদু মৃদু মধু মধু প্রেম বরষে বরষে রে নয়ন ভাসিল নয়ন ভাসিল জলে শূন্য হিয়া তলে ঘনাইল নিবিড় সজল ঘন প্রসাদ পবনে জাগিল রজনী হরষে হরষে রে নয়ন ভাসিল নয়ন ভাসিল জলে জয়দীপ, একটা কথা মনে হচ্ছিল তুমি যখন পরিবেশন করছিলে, সেটা হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতে তোমার তালিম রয়েছে। এই শাস্ত্রীয় সঙ্গীত কতটা সাহায্য করেছে রবীন্দ্রসঙ্গীত পরিবেশনে খুব সাবলীল হতে? কতটা সাহায্য করেছে তোমাকে? অবশ্যই ভীষণভাবেই সাহায্য করেছে। প্রথমত তো সুরের সেন্স, আমি কি গাইছি সেই স্বরটা চেনার যে কি বলবো, এটা অনেক সময় প্রতিভা থাকে এবং কিছুটা প্র্যাকটিসেরও বিষয়। এটা আমি মায়াদির কাছে শিখতাম। মায়াদি ভীষণ বলতেন যে তোমরা সরগম প্র্যাকটিস করবে এবং এক একটা নোট ধরে ধরে এক একজনকে স্ট্রেট নোটস লাগানো, এটা সবাইকে এক একজন করে উনি দেখাতেন এবং বলতেন যে শিখবে, ক্লাসিক্যাল সবাই শিখবে, এবং উনি বিশ্বাস করতেন এটা খুব ইম্পর্টেন্ট শেখা। এবং উনি নিজেও ধ্রুপদে, খেয়ালে সব কিছুতে প্রথম হয়ে বেরিয়েছিলেন, খুবই ভালো জানতেন, কিন্তু কখনো আবার কালোহাতি দেখানোর প্রয়োজন মনে করেন। যখন ওনার শেখানোর হতো বা যে কটি রেকর্ড আছে সবাই শুনতে পায়, তারা বুঝতে পারে যে ওনার ওই বেসটা ছিল। তো ভীষণই প্রয়োজন, বিশেষ করে সুরের দখলের জন্য এবং রাগ সম্পর্কে কিছুটা ধারণা থাকা তো অবশ্যই দরকার। কারণ রবীন্দ্রনাথের প্রথম জীবনে উনি যেহেতু বিষ্ণুপুরের বিভিন্ন ধরনের ধ্রুপদ এবং খেয়াল, যেটা হিন্দি গান বলতেন, সেগুলোর প্রভাব ভীষণ ছিল। ফলে কোথা থেকে উনি কি নিয়েছেন এগুলো বোঝার জন্য তো খুবই দরকার। আর তোমার শাস্ত্রীয় সঙ্গীতের তালিম কার কাছে? আমার তালিম পরবর্তীকালে ডক্টর সমীরণ চট্টোপাধ্যায়ের কাছে। উনি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতেই শেখান। আমরা বুঝতে পারছি যে এই যে একটার পর একটা গান আরও আপনারা শুনবেন, ইতিমধ্যে আমরা একটা গান শুনে নিয়েছি জয়দীপের কাছ থেকে, রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেছে। সেইটা কেন এত আমাদের কাছে শ্রুতি মধুর লাগলো? চলে যাচ্ছি পরের গানে। আমার পরবর্তী গান অন্ধজনে দেহ আলো। অন্ধজনে দেহ আলো
মৃত জনে দেহ প্রাণ, অন্ধ জনে দেহ আলো, মৃত জনে দেহ প্রাণ। তুমি করুণামৃত সিন্ধু, করো করুণা কনাদান। শুষ্ক হৃদয় মম হে কঠিন পাষাণ সম, প্রেম সলিল ধারে সিঞ্চহ শুষ্ক নয়ন। প্রভু প্রেম সলিল ধারে সিঞ্চহ শুষ্ক নয়ন। অন্ধ জনে দেহ আলো, মৃত জনে দেহ প্রাণ। যে তোমারে ডাকে না হে, তারে তুমি ডাকো ডাকো। তোমা হতে দূরে যে যায়, তারে তুমি রাখো রাখো। তৃষিত যে জন ফিরে, তব সুধা সাগর তীরে জুড়াও তাহারে স্নেহ নীরে। সুধা করাও হে পান, জুড়াও ও জুড়াও তাহারে স্নেহ নীরে। সুধা করাও হে পান। অন্ধ জনে দেহ আলো, মৃত জনে দেহ প্রাণ। অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ। এত সুন্দরভাবে, এত কঠিন কথাটা এত সহজভাবে বলা যায়? হ্যাঁ যায়, কারণ তিনিই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর।
আমি চলে যাচ্ছি জয়দীপের কাছে। জয়দীপ, যাকে নিয়ে তোমার ওঠা বসা, যাকে নিয়ে এত গান, এত সুর, সেই রবীন্দ্রনাথ ঠাকুর তোমার কাছে, বলো। আচ্ছা, রবীন্দ্রনাথ আমার কাছে বন্ধুর মতন। অনেকে ঠাকুর রূপে পুজো করেন, আমি সেটা করি না, রিচুয়াল করি না। যখনই কোনো অনুভূতির প্রকাশ করার প্রয়োজন হয়, সবসময় আমরা রবীন্দ্রনাথের দ্বারস্থ হই। এবং আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো লেখক কবি জন্মাননি যিনি মানুষের সব ধরনের অনুভূতি নিয়ে কিছু না কিছু লিখে গেছেন। যখনই কিছু দরকার হয় আমরা খুঁজে ঠিক পাই যে উনি কিছু না কিছু লিখে গেছেন, অবশ্যই আমাদের রসদ। এবং আরেকটি আমার ভীষণভাবে মনে হয়, রবীন্দ্রনাথের গান পড়তে গেলে, গাইতে গেলে অনেক সময় অনেক বিপরীতার্থক, মানে বিপরীতধর্মী শব্দ উনি পাশাপাশি এমনভাবে বসিয়েছেন আমরা ভাবতেই পারি না, সাধারণ মানুষদের মাথায় আসবে না। এবং ওনার লেখার মধ্যে যে একটা ম্যাজিক্যাল এলিমেন্ট আছে, মানে পরে কি আসবে এটা একটা অপ্রত্যাশিত ব্যাপার, এবং কি আসছে সেটা একটা চমক। আমার মনে হয় ভীষণভাবে যে ওরও গজল শোনার অভ্যেস ছিল, কারণ ওর বাবা ফার্সি জানতেন এবং হাফিজের ভীষণ বড় ভক্ত ছিলেন। তো ঠাকুরবাড়িতে একটা চল নিশ্চয়ই ছিল, বিশেষ করে ফার্সি গজল শোনার, এবং ওর ওপর এই প্রভাবটি থাকার একটা সম্ভাবনা আছে, এটা আমার মনে হয়। আমি জানি না এ নিয়ে কোনো গবেষণা হয়েছে কিনা, যদি খুঁজে পাওয়া যায় তথ্য তো আমি তো ভীষণ খুশি হব আর কি, যেহেতু আমি গজল চর্চা করি। আসলে তিনি তো বিশ্বকবি, সেই জন্যই তিনি সকলের কথা ভেবেছেন, বিশ্বের হ্যাঁ। প্রতিটি মানুষের কথা ভেবেছেন, আর প্রত্যেকের জন্য মনে এক একটা করে গান, প্রত্যেকেই তার অনুভূতির সঙ্গে, যদি বলি আমি সেইভাবে, যে প্রত্যেক মানুষের অনুভূতি অনুযায়ী আর কি, সে একটা না একটা কোনো রবীন্দ্রনাথের গানকে খুঁজে পাবেই, সে মন খারাপ হোক, আনন্দ হোক, বিরহ, যাই হোক না কেন। আমরা হ্যাঁ, এবারে এবং কোন গান? আমি আরেকটি হ্যাঁ, কথা হ্যাঁ, বলতে চাই, নিশ্চয়ই, আর নিশ্চয়ই। উনি সবার ওপরে রেখেছেন বোধহয় মানব ধর্মকে। হুম, এবং ওর সমসাময়িক যারা ছিলেন তাদের জীবন নিয়েও যদি আমরা দেখি, চর্চা করি, দেখা যাবে আমার মতে সমসাময়িকদের তুলনায় উনি একদম সেন অ্যান্ড সর্টেড মানুষ ছিলেন, যদি আমরা একটু তুলনা করে দেখতে চাই। আমার তাই মনে হয়, সব দিক থেকে, রাজনৈতিক অবশ্যই। দিক হোক, দর্শনের দিক হোক। হ্যাঁ, তিনি তো দার্শনিক, দার্শনিক তো বটেই। এরপরে আমরা জয়দীপ কোন গানে যাব? এরপরে পূজা পর্যায়ের একটি গান, তোমার হুম। আমার এই বিরহেরও অন্তরালে। বাহ! তোমার আমারো এই বিরহের অন্তরালে কত আর সেতু বাঁধে সুরে সুরে তালে তালে তোমার আমারো এই বিরহের অন্তরালে কত আর সেতু বাঁধি সুরে সুরে তালে তালে তোমার আমারো এই বিরহের অন্তরালে তবু যে পরানো মাঝে গোপনে বেদনা বাজে তবু যে পরানো মাঝে গোপনে বেদনা বাজে এবার সে
লও, এবার সেবার কাজে ডেকে লও, ডেকে লও সন্ধ্যাকালে। কত আর সেতু বাঁধি, সুরে সুরে তালে তালে তোমার আমারও এই বিরহের অন্তরালে। বিশ্ব হতে থাকি দূরে, অন্তরের অন্তঃপুরে। বিশ্ব হতে থাকি দূরে, অন্তরের অন্তঃপুরে। চেতনা জড়ায়ে রহে ভাবনার স্বপ্ন জালে। দুঃখ সুখ আপনারি, সে বোঝা হয়েছে ভারী। দুঃখ সুখ আপনারি, সে বোঝা হয়েছে ভারী। যেন সে সঁপিতে পারি চরম পূজার, চরম পূজার থালে। কত আর সেতু বাঁধি, সুরে সুরে তালে তালে তোমার আমারও এই বিরহের অন্তরালে। কত আর সেতু বাঁধি, সুরে সুরে তালে তালে তোমার আমারও এই বিরহের অন্তরালে। বাইশে শ্রাবণ উপলক্ষে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, তারপর শান্তিনিকেতন, এছাড়াও অন্যান্য বিভিন্ন জায়গাতে বিভিন্ন অনুষ্ঠান হয়েই চলে। অনেক মানুষ আছেন যাদের যেতে ইচ্ছে করে, কিন্তু তারা গিয়ে উঠতে পারেন না শারীরিক কারণে। মনে মনে তারা থাকেন সেই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি বা শান্তিনিকেতনের সঙ্গেই, কিন্তু শারীরিক কারণে হয়তো পৌঁছতে পারেন না। সেক্ষেত্রে একটা সুবিধে, আমরা এতটাই উন্নত প্রযুক্তির যুগে বাস করছি, আমরা কিন্তু ঘরে বসেই সেই স্বাদটা নিতে পারি। মানে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কি অনুষ্ঠান হচ্ছে বা শান্তিনিকেতনে বা অন্যান্য বিভিন্ন জায়গায়, ঠিক যেরকম কারিগরের এই অডিও ভিজুয়াল স্টুডিওতেও রয়েছে অনুষ্ঠান। এবং এই যে 22শে শ্রাবণ উপলক্ষে অনুষ্ঠান, আজকে আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী জয়দীপ। আমি জয়দীপের কাছে চলে যাচ্ছি এবং একটাই প্রশ্ন, যেহেতু আমরা এখন প্রযুক্তিগত দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছি এবং আমরা যদি রবীন্দ্রসঙ্গীতের দিকে দেখি তাহলে বিভিন্ন বাদ্যযন্ত্রের ব্যবহার সেটাও যেরকম রয়েছে, আর উন্নত প্রযুক্তির বিভিন্ন পরতে পরতে আমরা সেটা অনুভব করি। এইটাকে কতটা মনে হয় যে এটা ভীষণ সকলের উপকারে আসছে, মানে উপকারে আসা শুধু নয়, এটা আমাদেরকে আরো অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা, একটা তো সুবিধা হয়েছে এখন এই আন্তর্জালিক মাধ্যমে
বিভিন্ন শিল্পীর গান আমরা শুনতে পাচ্ছি, যেটা আগে হয়তো নিশ্চয়ই। অনেক কষ্ট করে আমাদের সংগ্রহ করতে হতো বা হুম, কিছু দুর্লভ সংগ্রহ ছিল, হুম, বিশেষ করে হুম, পুরনো গান। তো এটা একটা সুবিধা। আর বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের ব্যবহার হচ্ছে। বাদ্যযন্ত্রের মানে যন্ত্রানুষঙ্গের ব্যবহার নিয়ে আমার কিছু বলার নেই। সেটা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা হতেই পারে। কিন্তু আবার অনেক সময় বিকৃত করা হচ্ছে রবীন্দ্রনাথের গানকে, এবং শুধু রবীন্দ্রনাথ কেন, আমি বলব যেকোনো কারো সৃষ্টিকে বিকৃত করার কারো অধিকার নেই। সেটা রবীন্দ্রনাথ হন, নজরুল হন, আমাদের বাকি ৩ কবি হন, বা আমাদের পাড়ার যে কেউ যদি কোনো কিছু হ্যাঁ, সৃষ্টি করেন। হ্যাঁ, তো মোটামুটি যেন সেই চেহারাটা বজায় থাকে, স্বতন্ত্র থাকে। এবং উনি যেহেতু দূরদর্শী ছিলেন, ওনার গান একটা সময় বিকৃত হতে শুরু করেছিল। তো উনি তো হুম। লিখে দিয়ে গেছেন কিভাবে গাওয়া হবে, এবং সুরটাকে সংরক্ষণ করে গেছেন। আমরা যদি সেটুকু শ্রদ্ধা দেখিয়ে সেটাকে চর্চা করে যেতে পারি, তাহলে আমাদের এই ধারাটাও বজায় থাকবে। মানুষ যতদিন থাকবে, বাঙালি যতদিন থাকবে, রবীন্দ্রনাথ বেঁচে থাকবেন, তার সৃষ্টিও বেঁচে থাকবে। তো চিরাচরিত বিষয়, তো সেটাকে বাঁচিয়ে রাখা আমাদেরই দায়িত্ব। এর পাশে আরেকটা বিষয় চলে আসছে। এই যে ২২শে শ্রাবণ উপলক্ষে অনুষ্ঠান, এটা কারিগরের অডিও ভিজুয়াল স্টুডিও থেকে অনেকের মধ্যে কিন্তু এটা ছড়িয়ে যাবে, তাই তো? এটাও তো একটা প্রযুক্তির আ হুম, প্রভাব, হুম। এটাও তো একটা প্রযুক্তিগত দিক থেকেই আমরা এগুলোকে কিন্তু উপলব্ধি করতে পারছি। সেই জায়গায় সোশ্যাল মিডিয়ার ভূমিকা নিয়ে তোমার কিছু বলার আছে? কারণ তুমি এই প্রজন্মের একজন সঙ্গীত শিল্পী এবং আজকে সোশ্যাল মিডিয়া আছে বলেই কিন্তু আজকের এই অনুষ্ঠান অনেকের ঘরে, ঘরে হুম। কিন্তু পৌঁছে যাবে বা সম্ভব হবে। হ্যাঁ, অবশ্যই। সোশ্যাল মিডিয়ার যেমন ভালো দিকও আছে, খারাপ দিক আছে। সব জিনিসেরই থাকে। হুম, এবার আমরা কে কিভাবে ব্যবহার করব আর কতটুকু নেব, কোনটা বর্জন করব, এটা আমাদের ওপর। এই বোধটা তো নিজেদের মধ্যে থাকতে হবে। সেটার উপর আবার কারো নিয়ন্ত্রণ নেই সেভাবে। কিন্তু সোশ্যাল মিডিয়ার অবশ্যই ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। আমরা কত ভালো, ভালো গান শুনতে পাচ্ছি, কত অজানা ঠিক। প্রতিভাকে জানতে পারছি, সমৃদ্ধ হচ্ছি বিভিন্নভাবে, আবার উল্টোটাও হচ্ছে। এবার আমি কোনটাকে গ্রহণ করব, এটা আমার রুচি আর বোধের বিষয়। এবং স্পেশালি এই কারিগরের অডিও ভিজুয়াল স্টুডিওতে আমরা কিন্তু অনেক নতুন হুম, সঙ্গীত শিল্পীকে খুঁজে পাচ্ছি হ্যাঁ, বা তাদের হদিশ পাচ্ছি, হ্যাঁ, এইভাবেও এবং বলা যায়। দেবাশিস দাকে ধন্যবাদ। খুঁজে, খুঁজে অবশ্যই, বারও করছেন। অবশ্যই, অবশ্যই। আমরা চলে যাই এবারে পরের গানে। অবশ্যই, জয়দীপ? হ্যাঁ। হ্যাঁ, চলো। আমার পরের গান আমার জলেনি আলো, রবীন্দ্রনাথের সৃষ্ট তাল ষষ্ঠী, তাতে উনি এটি রচনা করেছিলেন। বেশ। জলে আলো, আমার জলে আলো, অন্ধকারে দাও না, দাও না সাড়া কি তাই বারে বারে, আমার জলে আলো, আমার জলে আলো, অন্ধকারে দাও না, দাও না সাড়া কি তাই বারে বারে, আমার জলে আলো, তোমার বাঁশি, তোমার বাঁশি আমার বাজে বুকে, কঠিন দুঃখে গভীর সুখে, যে জানে না, যে জানে না পথ কাঁদাও তারে, দাও না, দাও না সাড়া কি তাই বারে বারে, আমার জলে আলো।
আকাশ পানে। মন যে কি চায় তা মনি জানে, আমার মনি জানে। যে রই রাতের আকাশ পানে, মন যে কি চায় তা মনি জানে, আমার মনি জানে। আশা জাগে, আশা জাগে কেন অকারণে আমার মনে। ক্ষণে ক্ষণে ব্যথার টানে তোমায় আনবে দ্বারে। দাও না, দাও না সাড়া কি তাই বারে বারে, আমার জলে নি আলো, আমার জলে নি আলো অন্ধকারে। দাও না, দাও না সাড়া কি তাই বারে বারে, আমার জলে নি আলো। আমরা একটার পর একটা গান শুনছি। আমাদের সঙ্গে রয়েছে জয়দীপ। আর জয়দীপের কাছে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে সঙ্গীত নির্বাচন। যে কোনো অনুষ্ঠান বা কোনো প্রোগ্রাম বা যেখানেই সঙ্গীত পরিবেশনের বিষয় হয়, আমাদের কিন্তু সঙ্গীত নির্বাচন একটা বিশেষ ব্যাপার। সব জায়গায় সব সঙ্গীত পরিবেশন করা যায় না। সেক্ষেত্রে কোন বিষয়টাকে মাথায় রাখতে হয়? বা তুমি বিভিন্ন অনুষ্ঠানে অবশ্যই তুমি অংশগ্রহণ করো, সেক্ষেত্রে তুমি কোন বিষয়টাকে মাথায় রাখো? এবার কোথায় যাচ্ছি এবং সেখানের দর্শক কারা, এবং যদি কোনো বিষয় নির্ধারিত থাকে সেগুলো তো মাথায় রাখতে হয়, সেইভাবেই নির্বাচন করতে হয়। এবং কীরকম দর্শক থাকবেন, তারা কী ধরনের গান পছন্দ করেন, অনেক সময় জানা যায়, জেনে সেইভাবে নির্বাচন করতে হয়। অনেক সময় গিয়ে বুঝে তখন চেঞ্জও করা যেতে পারে। এই প্রশ্নটা এই জন্যই, সেটা হচ্ছে 22শে শ্রাবণ উপলক্ষে কারিগরের অডিও ভিজুয়াল স্টুডিও এই অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানের জন্য কিছু সঙ্গীতকে তুমি নির্বাচন করেছো, সেই অনুযায়ী সেগুলোকে পরিবেশন করা হয়েছে। সেজন্যই এই প্রশ্ন তোমাকে। আমরা চলে যাব পরের গানে, কিন্তু হাতে যেহেতু একদমই সময় নেই, এইটা জয়দীপের শেষ নিবেদন হবে এই পর্বে। আর আপনাদের বলি, কারিগরের অডিও ভিজুয়াল স্টুডিওর সঙ্গে অবশ্যই কিন্তু আপনারা থাকবেন, কারণ কারিগরের অডিও ভিজুয়াল স্টুডিওর সঙ্গে থাকা মানে অনেক কিছু। অনেক নতুন প্রতিভার হদিশ আমরা পাই, অনেক কথা আমরা গল্প মানে আড্ডার ছলে আমরা অনেক কথা জানতে পারি, এবং তার সঙ্গে অনেক কিছু আগামী দিন যে বা আগামী প্রজন্ম কিভাবে নিজেকে তৈরি করছে সেই বিষয়ে কিন্তু আমাদের ধারণাটা পরিষ্কার হয়ে ওঠে। সেজন্য সঙ্গে থাকবেন কারিগরের অডিও ভিজুয়াল স্টুডিওর সঙ্গে। আমি চলে যাচ্ছি জয়দীপের কাছে শেষ গানে। আমার শেষ নিবেদন তোমারও গীতি জাগালো স্মৃতি। এই গানটির যে তালে কবি বেঁধেছিলেন তার কোনো নাম নেই, আমরা নামহীন তাল বলেই জানি, তাও একটি ছন্দ আছে। তো এই গানটি দিয়ে আমি আমার পরিবেশন শেষ করব। তোমারও গীতি জাগালো স্মৃতি, নয়ন ছলো ছলিয়া। বাদল শেষে করুণ হেসে যেন চামেলি কলিয়া। তোমারও গীতি
জাগালো স্মৃতি নয়ন ছলো ছলিয়া। সজল ঘন মেঘের ছায়ে মৃদু সুবাস দিল বিছায়ে। সজল ঘন মেঘের ছায়ে মৃদু সুবাস দিল বিছায়ে। না দেখা কোন পরশ ঘায়ে পড়িছে টলটলিয়া। তোমারো গীতি জাগালো স্মৃতি নয়ন ছলো ছলিয়া। তোমারো বাণী স্মরণ খানি আজি বাদল পবনে। নিশীথে বাড়ি পতন সম ধ্বনিছে মম শ্রবণে। আজি বাদল পবনে তোমারো বাণী স্মরণ খানি আজি বাদল পবনে। নিশীথে বাড়ি পতন সম ধ্বনিছে মম শ্রবণে। আজি বাদল পবনে সে বাণী যেন গানেতে লেখা দিতেছে আঁকি সুরের রেখা। সে বাণী যেন গানেতে লেখা দিতেছে আঁকি সুরের রেখা। যে পথ দিয়ে তোমারি প্রিয়ে চরণ গেল চলিয়া। তোমারো গীতি জাগালো স্মৃতি নয়ন ছলো ছলিয়া। বাদল শেষে করুণ হেসে যেন চামেলি কলিয়া। তোমারো গীতি জাগালো স্মৃতি নয়ন ছলো ছলিয়া।